কাল হয়েছে অকাল, বিড়ালে চাটে বাঘের গা। আমাকে দেখে বুড়ো বুড়ো মনে করছে, আমি বুড়ো লয়, আমার বয়স বেশি লয় তো। এই 96 হইল, ছিঁড়ি খুঁড়ে 90। আমি এখনো বাঁচবো 315 বছর। না বাঁচলে উপায় নেই। আমার এখনো বিয়ে হয় নাই, কারণ আমার এখনো মেয়ে জন্মাই নাই। হ্যাঁ, তাই শুনলাম রাজকুমারী পুষ্পমালা স্বয়ংবর সভা হবে। 1.5 বিঘে জমি ছিল, বিছিয়ে দিলাম, দিয়ে ধুতি পাঞ্জাবি কিনলাম। স্বয়ংবর সভায় যাব। রাজকুমারী যদি একবার আমার গলায় মালা দিয়ে দেয়, আমি হব রাজার জামাই, খাবে কে আমার কামাই। জমি নিয়ে কি করবো? আমি তখন তো রাজার জামাই হয়ে যাব। হে যা, তখন আমাকে পেচ্চা ফেরার লেগে 5টা মেয়ে থাকবে। হায় ভগবান, তোমার কাছে আমরা কি অপরাধ করেছি? অপরাধ আমাদের একটাই, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি। কেন ভগবান এই শাস্তি আমাদের কেন দিলে? কেন যখন মা বাবা মরেছিল তখন আমাদেরকে কেন নিয়ে চলে যাওনি? হ্যাঁ, কি জন্য আমাদের বাঁচিয়ে রেখেছো? আমরা দিন আনবো, লোকের কাছে ভিক্ষা করে খাবো, এই জন্যে বাঁচিয়ে রেখেছো? না, আর পাচ্ছি না, আর সহ্য করতে পারছি না। ভগবান তুলে নাও, আমার মা বাবার কাছে আমাকে তুলে নাও। দাদাজি বললো তোর জন্যে খাবার আনবো। আজকে 3 দিন হয়ে গেছে আমি না খেয়ে আছি। আমি যা না খেয়ে থাকতে পারছি না। দাদা তুমি এসেছো দাদা? আমার জন্য খাবার এনেছো দাদা? তুমি যে বললে শোভা তোর জন্য আমি খাবার আনবো, দাও দাদা দাও। আমার যে বড্ড খিদে লেগেছে, আমি আর থাকতে পারছি না। ওরে বোন, তোর মুখে দুমুঠো অন্ন তুলে দেবো বলে আমি মানুষের দ্বারা দ্বারা গিয়েছি, 2 হাত পেতে ভিক্ষা করেছি। কেউ ভিখারি ধর্মরাজ্যের মধ্যে যদি কোনো ভিখারির বসবাস করে তাকে ধরে এনে এই মুহূর্তে আমরা এই রাজ্যে থাকবো না। এই মুহূর্তে আমরা 2 ভাই বোন মিলে আমরা এই রাজ্য থেকে পরিত্যাগ করে অন্য রাজ্যে কোথায় পালাবে? সদেব, রাতের অন্ধকারে ভিক্ষার ঝুলি নিয়ে তুমি ধর্মরাজ্য পরিত্যাগ করে খাজনার টাকা না দেওয়ার জন্য তুমি পালিয়ে যাচ্ছ। একই সেনাপতি চন্দ্রসেন, আপনি এই গরিবের বাড়িতে হঠাৎ পদার্পণ করেছেন? খাজনার টাকা? খাজনা? রাজার আদেশ, এই মুহূর্তে রাজপ্রাসাদে খাজনার টাকা জমা দিতে হবে। আপনি কি বলছেন? বিশ্বাস করুন, পরপর 3 বছর অনাবৃষ্টির জন্য জমিতে কোনো ফসল আমাদের ফলেনি। আর আমরা ওই দেখেন মা হারা বাবা মারা, আমার ছোট্ট একটা বোন, তার মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি না। সহদেব, সহদেব, পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে ফসল জন্মায়নি, তা সেনাপতি চন্দ্রসেন বলে দেবে। বলো খাজনার টাকা দেবে কিনা? আপনি আর কিছুদিন কি করছেন? মারবেন না, আপনি মারবেন না আমার দাদাকে। আপনি আমাদেরকে কিছুদিন সময় দিন, তারপরে আমার দাদা আপনার খাজনার সব শোধ করে দেবে। সহদেব, এক কাজ করতে পারবে? কি কাজ? সম্মুখে দাঁড়িয়ে আছে, এটা তোমার বোন শোভা, তাই না? আমার আদরের ছোট্ট বোন। একদিন রাতের জন্য আমাদের রাজপ্রাসাদে আমার সৈন্যকে পাঠিয়ে দিতে পারবে? না না, মারবেন না, আমার দাদাকে মারবেন না। কেন মারছেন আমার দাদাকে? একটা কথা মনে রাখুন, আমরা গরিব হইতে পারি, কিন্তু মা বোনের ইজ্জত বিক্রি করে আমরা খাই না। গরিব হয়ে জন্ম নিয়েছে আপনি যে কথাটা যে আমার বাড়িতে এসে বললেন, তাহলে তুই কি করবি? আমার উচিত ছিল
ওই যে ভাষায় কথাটা বলেছেন আপনার জিভটাকে টেনে আমি ছেড়ে দেব। না না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার দাদা। এ কি? আপনি আপনি আমার দাদাকে মেরে অজ্ঞান করে দিলেন? কাছে এসো, দূরে নয়। তোমাকে হীরা মুক্তা সব কিছু সোনা দানায় আমি ভরিয়ে রাখবো, যদি যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। সেনাপতি চন্দ্রসেন, শোভা, আর একটিবার যদি এই কথা উচ্চারণ করেন আমি আপনার জিভটা টেনে ছেড়ে নেব। এই, আমার চিবাটা টেনে ছেড়ে নেবে, এটা তোমার সাহস? তাহলে তাহলে তুমি সাহস করো। না, পচা নর্তমার কীট, আমি আমি ভুল করলাম। না না, এখান থেকে আমি পালিয়ে যাই। হ্যাঁ, আপনি আপনি আমার সতীত্ব নিয়ে নিলেন। আমি আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। না, কেন? আমরা গরিব বলে। গরিব কিন্তু সেনাপতি চন্দ্রসেন, আপনাকে আমি ছেড়ে দেবো না। কি করবে? আবার সতীত্ব নিয়েছেন, আমি এই রাজপ্রাসাদ সবার কাছে যাব। কি বলবে? সবাইকে কি বলবো? কি? চন্দ্রসেন একটা লম্পট, একটা চরিত্রহীন, একটা শয়তান। তাহলে তোরাও শোনে। আহ! আহ! এ কি করলেন? আহ! পড়ে থাক পবিত্র মাটিতে। এ কি করলেন? আর তুই রাজপ্রাসাদে চিৎকার করে বলতে বলতে যাবে আমি চরিত্রহীন, আমি লম্পট। আহ! দাদা, দাদা, আর আমার বাচ্চা হলো না দাদা। আর আর তোমার সবাই তোমার কাছে আর খেতে চাইবে না, বলবে না দাদা আমাকে খেতে খেতে দাও। দাদা, দাদা ওঠো দাদা, দেখো দেখো তোমার শোভাকে ওরা মেরে ফেলেছে, ওরা যে খুন করেছে। দেখো দাদা, তুমি একবার ওঠো, ওঠো দাদা। আহ, আহ। একই একই আমার ছোট্ট বোন, আমার শোভা। না না, আমি আজ বুঝতে পারছি ওই সেনাপতি চন্দ্রসেন আমার একমাত্র আদর বোনকে সে হত্যা করে গেছে। দাদা, দাদা, হ্যাঁ দাদা, ওরা আমাকে হত্যা করেছে, না রে, আমার সতীত্ব নিয়েছে। তাই তো না রে বোন, আমি আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। না। কিন্তু দাদা, না। আমার আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা বলবো তুমি তাই শুনবে। এই মরণকালে তোমার কাছে আমি কিছু চাইবো দাদা, তুমি দেবে না? দেবে তো? ওরে, তুই যা চাইবি বোন আমি তাই দেবো রে। তাহলে তাহলে এই সেনাপতি আমাকে মেরেছে, ওই চন্দ্রসেন সেনাপতি আমাকে আমাকে খুন করেছে। তুমি তুমি তোমার বোনের এই হত্যার প্রতিশোধ নেবে দাদা। প্রতিশোধ। ওরে রাধা রে, রাধা রে, রাধার মনে গোপন কথা হলো না বলা, রইল কথা। রাধার মনে
দেখলো নারী কে বলে কোথায় ব্যথারি হরি মায়ালো সংসারে তা দেখলো নারী কে বলে কোথায় ব্যথারি হরি তুলে নাও আমারে তোমার চরণে জানায় মরণে আকুলতা তুলে নাও আমারে তোমার চরণে জানায় মরণে আকুলতা রাধার মনে গোপন ওরে রাধা রে রাধা রে আজ আমি গরিব, তাই আমার এক ছোট্ট আদরের বোন শোভা, ওই সেনাপতি চন্দ্র সেন আজ আমার বোনের ইজ্জত নিয়ে আমার বোনকে শেষ করে দিয়ে চলে গেছে। না, গরিব আর আজ থেকে আর গরিব থাকবে না। আজ থেকে এই আমার বোনের এই মুহূর্তে আমি নিয়ে যাবো চিতায়, আর দাও দাও করে জ্বালিয়ে দেবো সেই আগুন, আর সেই আগুনে হাত দিয়ে বলবো, ওরে শোভা, তোর গরিব দাদাই সহদেব আজ আর সেই সহদেব নাই। এই সহদেব হবে সহদেব ডাকাত। ओम सर्वमंगला मंगल शिवे सर्वात्मसादिते शरण्यतरं भक्ति गैरी नारायणी नमस्तुति निस्तिसि विनाशनं सत्य बहुते गणाश्रयी कुरामयी नारायणी नमस्तुते। ए करुणा सिंधु ए जगतपति प्रतिनियत আমি তোমার পদে তলে পুষ্পাঞ্জলি না দিয়ে জলস্পর্শ করি না। এই পৃথিবীর বুকে আমি বড় ভাগ্যবান, তাই আমার দুটো সন্তান, জ্যেষ্ঠ পুত্র যুবরাজ কাঞ্চন, কনিষ্ঠ পুত্র যুবরাজ অমল। গৃহশিক্ষা প্রায় শেষ হয়ে গেছে, তাই মনে মনে সংকল্পটা নিয়েছি আগামী মাঘী পূর্ণিমায় আমার পিতৃ প্রদত্ত এই রাজ সিংহাসনে আমার জ্যেষ্ঠ পুত্রকে আমি উপবেশন করব। এই রাজ মুকুট আমি তার মাথায় চাপিয়ে দিয়ে আমি তাকে রাজা বলে ঘোষণা করব। দেখি মহারাজ, সব সময় কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, কই আমার পুত্র তো নাম আপনি একবারও করেন না। আমার পুত্র অমলের রানী শিবানী, কাঞ্চন তোমার যৎকের, অমল তোমার তৎকের। অমল যেমন তোমার সন্তান, কাঞ্চনও তো তোমার সন্তান। নাই বা তুমি গর্বে ধরলিম, আমার প্রথম স্ত্রী মরে যাওয়ার পর আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি, তাই দুটোকেই তোমাকে সমান চোখে দেখতে হবে রানী শিবানী। কিন্তু মহারাজ, কাঞ্চনকে আপনি রাজ সিংহাসনে উপবেশন করাবেন, কিন্তু আমার পুত্র অমলের কি হবে মহারাজ? অমল, সময় হলে গাছে ঠিক ফল ফুটবে, আর সেদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমার পুত্র অমলকে আমি কোথায় প্রতিষ্ঠিত আমার করব। অভিবাদন পিতা। কাঞ্চন, মনে আমার বড় বাসনা যাব গভীর বনের মধ্যে শিকার করতে, শিকার? তাই আপনার অনুমতি চাইছি পিতা। না না পুত্র না, ওই গভীর বনানীর মাঝে কত হিংস্র জন্তু আছে, সেখানে আমি তোমাকে শিকারে যাওয়ার অনুমতি দিতে পারবো না পুত্র। পিতা, আপনি তো বলেছেন
সর্ব বিষয়ে পারদর্শী না হলে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করা যায় না। যদি এ কথা সত্যি হয় তাহলে সর্ব বিষয়ে পারদর্শী হতে গেলে শিকার আমাকে যেতে না হবে। না পুত্র, তুমি আমার নয়ন মণি, তুমি আমার কনিষ্ঠ পুত্র, তাই তোমাকে আমি গভীর বনানীর মাঝে মৃগ শিকার করতে যেতে দিতে পারি না। যদি আপনার অনুমতি পাই তাহলে সেনাপতি চন্দ্রসেনকে আমি সঙ্গে করে নিয়ে যাবো পিতা। তবুও তোমার মনের আশা তুমি গভীর বনানীর মাঝে যাবেই? হ্যাঁ পিতা। বেশ, তোমার খেলাধুলোর সাথী সবসময় সদা সর্বদাই যার পাশে থাকো আমি তাকেই ডেকে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো। কে আছিস? সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়ে দে। মহারাজ, আপনি আবার স্মরণ করেছেন? আমি তোমায় স্মরণ করেছি। কেন মহারাজ? আমার জ্যেষ্ঠ পুত্র গভীর বনানীর মাঝে যাবে মৃগ শিকার করতে, তাই তুমি তার দেহরক্ষী হয়ে তার সঙ্গে যাবে। এ তো আনন্দের কথা মহারাজ। যুবরাজ কাঞ্চন যাবে শিকার করতে, আর তার জ্যেষ্ঠ ভ্রাতা সেনাপতি চন্দ্রসেন সঙ্গে যাবে। বেশ ভাই কাঞ্চন, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো, আমি তোমার শিকারের আয়োজন করছি। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। শিকারেতে যাইব আমি গো, ও পিতা ধনু বানো লয়ে হাতে। মনের মতো করব শিকার ঘুরি বনে বনে। আশীর্বাদ করেন গো মাতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো মাতা, যাইব শিকারে। শিকারেতে যাইব আমি গো, ও মাতা ধনু বানো লয়ে হাতে। মনের মতো করব শিকার ঘুরি বনে বনে। আশীর্বাদ করেন গো মাতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। পিতা, প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করলাম। গভীর বনানীর মাঝে গিয়ে তুমি মৃগ শিকার করে হাসি মুখে তুমি ফিরে এসো। কিন্তু পিতা, মা যে আমাকে আশীর্বাদ করে না, তাহলে কি আমার যাওয়া হবে না পিতা? যাবে যাবে পুত্র, তোমার মা
তোমাকে গভীর বনানীর মাঝে সে যেতে দিতে চাইছে না। তাই তুমি বুঝি? তার জ্যেষ্ঠ পুত্র না বড় ব্যথা পাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই জননী, চিন্তার কোনো কারণ নেই। আমি তোমায় কথা দিলাম জননী, শিকার কার্য সমাধা করে আবার হাসিমুখে ফিরে আসবো ধর্মরাজ্যের মুখে। আবার এসে আমার জননীকে মা বলে রেখে আমার বুকে জড়িয়ে ধরবো। তাই হবে, আসি পুত্র। মাতা, এস, আসি। এস। একই রানী শিবানী, আমার জ্যেষ্ঠ পুত্র তোমার কাছে আশীর্বাদ চাইতে গেল, আর তুমি আশীর্বাদ না করে কেন তোমার মুখটাকে তুমি ফিরিয়ে নিলে? কেন মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্রকে আপনিই তো আশীর্বাদ করেছেন, আমার আশীর্বাদের তার কোনো প্রয়োজন নেই। বাহ বাহ, অতি চমৎকার। আমার আশীর্বাদ যদি শুধু তার কর্মেই লাগতো, তাহলে তোমার কাছে মাথা নত করে সে আশীর্বাদ চাইতো না। বেশ, আজ আমি এই মুহূর্তে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আগামী মাঘী পূর্ণিমায় আমার জ্যেষ্ঠ পুত্রকে এই রাজ সিংহাসনে আমি উপবেশন করে আমি তাকে রাজা বলে ঘোষণা করি। তাই নাকি মহারাজ? হুম। এইটাই আমি তোমাকে জানিয়ে দিই। আপনার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চনকে ওই রাজ সিংহাসনে আপনি উপবেশন করাবেন, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আমার গর্ভজাত সন্তান আছে পুত্র অমল, ওই রাজ সিংহাসনে যদি প্রাপ্য হয়, আমার পুত্র অমলই প্রাপ্য হবে। তাকে উপবেশন করিয়ে এই ধর্মরাজ্যের মধ্যে তাকে রাজা বলে আমি ঘোষণা। যুবরাজ কাঞ্চন, সেনাপতি চন্দ্রসেন, দেখতে তোমরা গভীর জঙ্গলে প্রবেশ করেছি। কিন্তু একটা শিকারও দেখছে না, তাহলে কি আমাদের খালি হাতে ফিরতে হবে? না, তুমি রাজকুমার, আগামী মাঘী পূর্ণিমায় তুমি হবে রাজা। তোমার পিতা তোমাকে রাজ্যাভিষেক করবে, তাই তোমাকে স্বীকার করে বাড়ি ফিরে যেতে হবে। হ্যাঁ চন্দ্রসেন, তুমি আমার পিতার সঙ্গে প্রতিনিয়ত শিকার আসতে, আমি জানি কোথায় শিকার পাওয়া যাবে। বলো না কত দূর গেলে পাওয়া যাবে? তুমি যাও পূর্ব সীমান্তে, আমি যাব পশ্চিম সীমান্তে। যেমন করে হোক মৃগ শিকার করতে তাই হোক। হবে। আহ চন্দ্রসেন, চন্দ্রসেন, এ কি হলো চন্দ্রসেন? কি হয়েছে ভাই? হঠাৎ যে গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার মন বলছে বিন্দু মাত্র জল পান না করতে পারলে আমি শিকার কার্য শেষ করতে পারবো না। কাঞ্চন, এই মুহূর্তে এখানে আমি বাড়ি কোথায় পাই বলো তো? ওই অদূরে চেয়ে দেখো একটা ঝর্ণার জল বয়ে চলেছে। চলো এগিয়ে গিয়ে ওই ঝর্ণার জল পান করে তুমি করবে মৃগ শিকার। তাহলে চন্দ্রসেন, জলের সন্ধানে তুমি যাও এইদিকে আর আমি যাই ওইদিকে, তাই হবে দেখি কাঞ্চন। কোথায় জল পাওয়া যাবে। কেমন? না না, জল পান আমাকে করতে হবে, নইলে শিকার কার্য আমি শেষ করতে পারবো না। যাই দেখি দূরে যদি কোথায় জল পাওয়া যায়। এই তো মায়ের মন্দির। আমি প্রতিদিন এসে এই মায়ের মন্দিরে পুজো করি, তাই আজও এসেছি মায়ের কাছে। মাকে ডাকছি মনে প্রাণে, কিন্তু মা যে কেন সাড়া দেয় না। ওগো মা, তুমি আমার ডাকে সাড়া দাও মা। কোথায় আছো মা গো? আড়ালে বসিয়া দেখা দাও মা গো কাছে আসিয়া। দেখা দাও মা গো কাছে আসিয়া।
প্রিয় ভাগিনী পুষ্পমালা গো, ও মা গো বলি দে গো মা দে, দেখা দাও মা গো কাছে আসিয়া। ও মা কমলা পুষ্প, মা, আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি মা। মা গো, তুমি আমার ডাকে সন্তুষ্ট হয়েছ? হ্যাঁ, তুমি আমায় দর্শন দিতে এসেছো মা? তবে শোন পুষ্প, তুই আমার কাছে কি বর চাস মা? মা গো, আমি অন্য কিছু চাই না। আমি যে বড় বিপদগ্রস্ত হয়ে আছি মা গো। আমার পিতা আগামীকাল স্বয়ংবর সভার আয়োজন করেছে। সেই স্বয়ংবর সভায় আমি কাকে যে স্বামিত্বে বরণ করব, আমি বড় চিন্তাগ্রস্ত। তবে শোন পুষ্প, এই সূর্য উদয় হতে হতে যেই পুরুষের প্রথম মুখ দেখবি এই নদীর ঘাটে, তোর ওই বড় মাল্য তার গলে পরিয়ে দিবি, তাকে স্বামী বলে গ্রহণ করবি। মা গো, তাই হবে মা, আমি আশীর্বাদ করলাম, তুই সুখী হবি মা। তাই হবে মা, তাই। কোথায় গেল চন্দ্রসেন? চন্দ্রসেন বললো জলের সন্ধান করে নিয়ে আসবো। না না, আজ আমি থাকতে পারছি না। চন্দ্রসেন গেছে পশ্চিম দিকে, আমি পূর্ব দিক থেকে ঘুরে এলাম, কোথাও জল দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে বরং আমিও চন্দ্রসেনের দিকে এগিয়ে যাই, দেখি যদি জল পাওয়া যায়। এই তো নদীর ঘাট। বাহ, এই নদীর জল কি সুন্দর কুলুকুলু টানে বয়ে যায়। আর গাছের ডালে ডালে পাখিগুলো বউ কথাকেও বলে ডাকছে। ওরে দুষ্টু পাখি, তোরা কোথা উঠতে আসিস আর কোথায় যেন চলে যাস, আর কি সুন্দর করে গুনগুন করে গান গাস। ও বনের পাখি রে, কি গান শোনাইলি রে পাখি আমার করিনে, কি গান শোনাইলি রে পাখি আমার করিনে।
যেও না। এই গভীর বনের মধ্যে শিকার করতে এসে বড় বিপদে পড়েছি আমি, পিপাসায় প্রাণ যায়। তাই তোমাকে বলছি, কি জানো সুন্দরী, ও গো সুন্দরী, এক বিন্দু জল দাও মোরে, পিপাসায় মরি। সুন্দরী, এক বিন্দু জল দাও মোরে, পিপাসায় মরি। পিপাসাতে বড়ই কাতর গো, ও কন্যাটাই বলি তোমারে, দয়া করো ও সুন্দরী, জল দাও মোরে। ওই না কোথায় তোমার বাহারি কুমার গো, ও হাই গো কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতার, হাই গো কি নাম তোমার। ধর্ম রাজে বাড়ি আমার গো, তাই বুঝি ও কন্যা ধর্ম রাজে আমার পিতার নাম কি সিন্ধু রাজা, है गो কাঞ্চনা আমার নাম। কোনে বারাজে বাড়ি তোমার গো, ও কন্যা কোন বারাজে তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতার, হাই গো কি নাম তোমার। ওই না বিষ্ণু রাজে বাহারিয়া মার গো, ও
চমৎকার মিলন আমাদের। তুমি বিষ্ণু রাজার একমাত্র কন্যা, রাজকন্যা পুষ্পমালা, আর আমি সিন্ধু রাজার একমাত্র পুত্র, নাম আমার যুবরাজ কাঞ্চন। পুষ্পমালা, দেরি করো না, দাও বিন্দুমাত্র জলদান করে আমার পিপাসা নিবারণ করো রাজকন্যা। না কুমার, না, আমি অবিবাহিত কন্যা। অবিবাহিত কন্যা হয়ে তোমাকে তো আমি জল দান করতে পারবো না। সে কি, তাহলে কি আমি পিপাসায় আমি মারা যাবো রাজকন্যা? না না কুমার, পিপাসায় তুমি কেন মারা যাবে? আমি তোমাকে জল দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ, জল পান করার পূর্বে আমার এই হাতের গাঁথামালা তোমার গলায় পড়তে হবে। কি বলে রাজকন্যা, তোমার গাঁথা মালা তুমি আমার গলায় পরিয়ে দেবে, তারপর জলদান করবে? হ্যাঁ। বুঝতে পেরেছি, কোনো অবিবাহিত নারী কোনো পুরুষকে এমনি এমনি জলদান করতে পারে না। বেশ, তবে তাই হোক রাজকন্যা, আমার কোনো উপায় নেই, নিজের প্রাণ বাঁচাতে আমি তোমার জল পান করতে প্রস্তুত এবং তোমার মালা গ্রহণ করতে প্রস্তুত। বেশ, তাহলে আগে মালা, তারপরে জল। এই মালাটি তোমার গলে গো, ও হাই গো দে গো, দাসী হয়ে খুঁজবো আমি চরণ। এই মালাটি তোমার গলে গো, রাজকন্যা, ও হাই গো দিলাম, দাসী হয়ে খুঁজবো আমি চরণ তো। বড় শান্তি রাজকন্যা, কিন্তু তুমি কি বললে আমার চরণের দাসী হবে তুমি? না রাজকন্যা, না, তোমার স্থান পায়ের তলায় নয়, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমার স্থান হবে আমার এই বুকের মাঝে। ও তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি, তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি। আমি নতুন প্রেমের নাগরী, সত্যি কুমার আমি পূজারি। তুমি দেখো আমার পদ তলে গো, কন্যা এসো বুকের মাঝে, তুমি থেকো আমার পদ তলে গো, কন্যা এসো বুকের মাঝে, আমার হৃদয়ে বসিয়া কন্যা, ওই আমার হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমারি, সত্যি কন্যা তুমি পূজারি, তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি, তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি, সত্যি কন্যা তুমি পূজারি, সত্যি কন্যা তুমি
রাজকন্যা, যেতে তোমায় দেবো না। কেন? তুমি যখন আমাকে মালা দিয়েছো তখন এই মুহূর্তে তোমাকে আমি সঙ্গে করে আমার ধর্মরাজ্যে নিয়ে যাবো। না কুমার, এভাবে তো আমি যাব না। কেন? আমি কেন যাব না জানো? আমার পিতা স্বয়ংবর সভার আয়োজন করেছে, সেই তোমার স্বয়ংবর স্বয়ংবর সভা- সভায় তুমি যাবে। সেখানে গিয়ে আমি তো আমাকে আমার প্রতিরূপে গ্রহণ করব। ঠিকই বলেছো রাজকন্যা, এই বিবাহ আমাদের কেউ মেনে নেবে না। তাই কথা দিলাম, আগামীকাল তোমার পিতা তোমার জন্য যে সভার আয়োজন করেছে আমি সেখানে যাব, আর সকলের সাক্ষাতে তুমি এই মালা আমার গলায় পরিয়ে দেবে, আর আমিও তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ধর্মরাজ্যে নিয়ে যাবো। তাহলে এখন আমি আসি কুমার। কিন্তু তোমার সেখানে শর্ত আছে রাজকন্যা, বলো। আমি সেখানে ছদ্মবেশে যাব। যদি চিনতে পেরে তুমি মালা দিতে পারো তাহলে জানবো সত্যিই তুমি সতী রাজকন্যা। ঠিক আছে কুমার, তোমার যে শ্রীমুখ আমি আজ দর্শন করেছি, এই মুখ আমি জীবনে কোনোদিন ভুলবো না। তুমি যে বেশেই যাও না কেন, আমার এই হাতের গাঁথামালা আমি তোমার গলায় পরিয়ে দেব। হাই ঠাকুর, এলাম শিকার করতে, আর শিকার করতে সে কোথায় আমার তীর ধনুক আর কোথায় আমি। এখন মন আমার বলছে আমি বান গিয়াছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। এখন বান গিয়াছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ওই আমি বান গিয়াছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ও সেই ফুল বাগানে গাছের রে গো, আমার হরিণ গাছে চলে। আবার কোত্থেকে সুন্দরী এসে, ও সেই কোত্থেকে সুন্দরী এসে দাঁড়ায় আমার সম্মুখে, এবার মারবো হরিণের বুকে। ওই আমি বান গিয়াছি ভুলে রে, এবার মারবো হরিণের বুকে। এবার মারবো হরিণের বুকে, এবার মারবো হরিণের বুকে। কাঞ্চন, কাঞ্চন, জল পিপাসা তোমার নিবারণ হয়েছে ভাই? হ্যাঁ চন্দ্রসেন, জল আমাকে কে দিয়েছে জানো? কে? বিষ্ণু রাজার একমাত্র কন্যার নাম হচ্ছে রাজকন্যা পুষ্পমালা। তোমালা? শুধু তাই নয়, আগামীকাল তার পিতা তার জন্য একটা স্বয়ম্বর সভার আয়োজন করেছে। কাঞ্চন, রাজকন্যা আমাকে স্বয়ম্বর সভার নিমন্ত্রণ করেছে, আমি সেখানে যাব। সকলের সাক্ষাতে তার সীমন্ত রাঙিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাদের ধর্মরাজ্যে নিয়ে যাব। কিন্তু কাঞ্চন, এই বিবাহ যদি তোমার পিতা মাতা না মেনে নেয়? চন্দ্রসেন, তুমি ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করেছো, অস্বীকার করতে পারি কতই না। না ভালোবাসা দিয়েছো তুমি আমাকে। আমি যাকে স্ত্রী রূপে নিয়ে যাব, তুমি পারবে না আমার পিতাকে বুঝিয়ে তাকে রাজি করিয়ে তাকে পুত্রবধূর স্বীকৃতি দিতে? কেন পারবো না ভাই? তুমি শত অপরাধ করলেও আমি তোমার দাদা। আমি আমি সমস্ত যন্ত্রণা ব্যথা আমি উজাড় করে তোমার জন্য। তাহলে এসে চন্দ্রসেন, তাহলে চলো। ছদ্মবেশে আমরা যাব ওই স্বয়ম্বর সভায়। কাল হয়েছে অকাল, বিড়ালে চাটে বাঘের গা। আমাকে দেখে বুড়ো বুড়ো মনে করছে, আমি বুড়ো লয়, আমার বয়স বেশি লয় তো। এই 96 হইল, ছিঁড়ি খুঁড়ে 90। আমি এখনো বাঁচবো 315 বছর। না বাঁচলে উপায় নেই, আমার এখনো বিয়ে হয় নাই, কারণ আমার এখনো মেয়ে জন্মাই নাই। হ্যাঁ, তাই শুনলাম রাজকুমারী পুষ্পমালা স্বয়ংবর সভা হবে। 1.5 বিঘে জমি ছিল, বিচিয়ে দিলাম, দিয়ে ধুতি পাঞ্জাবি কিনলাম। স্বয়ংবর সভায় যাব। রাজকুমারী যদি একবার আমার গলায় মালা দিয়ে দেয়, আমি হব রাজার জামাই, খাবে কে আমার কামাই। জমি নিয়ে কি করব? আমি তখন তো রাজার জামাই হয়ে যাব। হে যা, তখন আমাকে পেচ্চা ফেরার লেগে 5টা মেয়ে থাকবে। কেউ চেন খুলে দেবে,
মা তারা আমারে করো পার